বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসি না। বাজারে যাচাই করে দেখিনি সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসি না। ভালোবেসেছ বলে ভালোবাসি না। ওটা আমার মেম সাহেবের শিকার, ওটা আমাকে দিয়ে দিন। ওই লোকটা আমাকে ধমক দিয়ে বলল আমি সেবা করে ওর রান্না বানিয়েছি, ওই হাতটা আমার। ম্যাডাম আমি নিজেই জুতা বানিয়ে আপনার জন্য পাঠিয়ে দেবো। হ্যাঁ ম্যাডাম, আপনার দামি বন্দুক দিয়ে যার মাথা ছুরি উড়িয়ে দিতে চেয়েছেন, আপনার আমার গায়ে চামড়া দিয়ে যার আপনার নরম পায়ের জুতো বানাতে চেয়েছেন, আমি সেই রাস্তার ম্যাডাম। ওই ম্যাডাম আপনার পায়ের মাপটা দিন। আমার ঠিকই আছে ম্যাডাম, সেই এই প্রকৃতির রক্ষাকারী ওই প্রাণীটা ফুটে ফুটি
মেটাতে একটা একটা প্রাণীকে আপনি গুলি করে মারবেন তা হতে পারে না ম্যাডাম। আমি তার সেবা শিক্ষা আশা করে আমি তাকে বাঁচিয়েছি। ওই প্রাণীটি পারে আমার অধিকার ম্যাডাম। তাহলে তাহলে এই বন্দুক দিয়েই আজ আমি তোমাকে শিকার করবো। এই, শোনো না বলছি। বলো, বলো আমার শিকার কোথায়? ওই ওই দেখুন ম্যাডাম, আপনার গুলি করা পাখিটি সুস্থ হয়ে নীল আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে ম্যাডাম। Hello, rascal! কি হলো মেম সাহেব, আপনার হাতটা থরথর করে কাঁপছে কেন? আপনার ওই নরম হাত দুখানে অবশ হয়ে আসছে বুঝি? চালান চালান গুলি মেম সাহেব, চালান। পারলেন না তো মেম সাহেব। হাতে বন্দুক থাকলে কিন্তু গুলি চালানো যায় না মেম সাহেব। গুলি চালানোর জন্য চাই হিম্মত। এই, আমার বন্দুক ফিরে দাও বলছি। না, সেই বন্দুক আমি থানায় জমা দিয়ে আপনার নামে কমপ্লেন করবো। সর্বনাশ সাহেব, বন্দুক থানায় জমা করলে বড় ঝামেলা হয়ে যাবে মেম সাহেব। ওই বন্দুকের লাইসেন্স তো পান্ডাবাবুর নামে রয়েছে। ভাই, তোমার মেম সাহেবকে বলো এই প্রকাশ্য দিবালোকে একটা লাইসেন্সবিহীন বন্দুক নিয়ে একজন ভদ্রলোককে মৃত্যুর ভয় দেখানোর শাস্তি দিতে উনি প্রস্তুত কিনা। আমি এগুলি থানায় আমার মেম সাহেব ছেলে মানুষ, ভুল করে হয়তো অন্যায় করেই ফেলেছে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার মেম সাহেবের অপরাধ আপনি ক্ষমা করে দিন। ক্ষমা তার জন্য তুমি ক্ষমা চাইছো? কই তার চোখে তো বিন্দু মাত্র অনুশোচনার কোনো অবশ্য বন্দুক আমি ফিরে দিচ্ছি। তোমার নাম সাথে বলো আমার কাছে ক্ষমা চাইছো। what? আমি চাইবো ক্ষমা। হ্যাঁ, হাত জোর করে ক্ষমা চাইবে। ইম্পসিবল। আমি জীবনে কখনো কারো কাছে ক্ষমা চাইনি, আর আজও আমি চাইবো না। তাহলে বন্দুকটা মেম সাহেব, তুমি ক্ষমা চেয়ে নাও, নইলে নইলে যে সর্বনাশ হয়ে যাবে। ক্ষমা নেই। আচ্ছা, ঠিক আছে। আমায় ক্ষমা করো। ওভাবে নয় মেম সাহেব, ওভাবে নয়। হাত জোর করে নম্রভাবে আমার কাছে ক্ষমা চান। মেম সাহেব, বাবু যা বলছে তাই তুমি করো, ক্ষমা চেয়ে নাও। বেশ। আমায় তুমি ক্ষমা করো। Shut up! এবারের মতো আপনাকে ক্ষমা করলাম ম্যাডাম, কিন্তু মনে রাখবেন ভবিষ্যতে শান্তিপুরের মাটিতে যদি আর কোনো প্রাণের উপরে গুলি চালানোর চেষ্টা করেন তাহলে খালাসদের মতো শুধু আপনার হাত থেকে আমি বন্দুকটা কেড়ে নেব না ম্যাডাম। সেদিন আপনার এই ঘরে দুখানি হাত আমি টুকরিয়ে টুকরিয়ে ভেঙে দেব। মনে রাখবেন। বন্দুকটা নামা মামনি, বন্দুকটা নামা। Daddy,
অপমান সহ্য হয় না মামনি। ড্যাডি, ড্যাডি তুমি কি জানো আমার শিকার করা ওই বালি হাঁসটাকে ওই লোকটা সেবা করে ওই আকাশে উড়িয়ে দিয়েছে। আরে দেবেই তো মামনি, দেবেই তো। ডাক্তারের কাজ প্রাণীর প্রাণ বাঁচানো। হ্যাঁ, যাকে তুই গুলি করতে বন্দুক ধরেছিলি সে কোনো সামান্য লোক নয়, সত্য ডাক্তারি পাশ করে আসা ও একটা অপ্রন্ত রত্ন। কল্যাণ ভট্টাচার্য, যে কিনা বিশ্বের দরবারে ভারতবর্ষে আর একজন, সে হচ্ছে কল্যাণ ভট্টাচার্য। ড্যাডি, সত্য বলছো? ওই বিলাথের ডাক্তার এই শান্তিপুরেরই? ওই শান্তিপুরের দিন দরিদ্র ভগবান ভট্টাচার্যের এত পুকুরে ওই পদ্মটি ধীরে ধীরে ফুঁকে উঠেছে। ওই পদ্মটিকে তুই তুলে এনে তোর মনের ফুলদানিতে সাজিয়ে রাখ। আমি তোমার কথা তো কিছুই বুঝতে পারলাম না। বুঝতে পারছিস না? আমি তোকে বুঝিয়ে বলছি। ধরনি, তুই বরং তোর মেম সাহেবের হাত থেকে বন্দুকটা নিয়ে গাড়িতে গিয়ে বস। কারণ তোর মেম সাহেব আবার বেশ সেন্টিমেন্টাল তো, ওই হাতে বন্দুক থাকলে আবার কোথায় কাকে গুলি করবে। ঠিক আছে বাবু, তাও মেম সাহেব, তবে একটা কথা মেম সাহেব, পদ্ম ফুল তুলতে গেলে কাটার আঁচড় লাগতে পারে, একটু সাবধান গুলো দাও। ড্যাডি, ড্যাডি, শুনলে ওই রাস্তাটার কথা? মন্দ কিছু বলেনি মামনি। ওই তোকে যে কথা বলছিলাম আমি বলতে চাই, মানে তুই এই অপমানটাকে তুই নীরবে সহ্য করিস না মামনি। মানে তুই যদি পারিস তো তোর মনের মধ্যে ওই হিংসাটা আরো দ্বিগুণ করে জ্বালিয়ে নে। তার মানে মানে তোর শিকার ছিনিয়ে নিয়ে আকাশে উড়িয়ে দিয়েছে, তার প্রতিশোধ নিতে ওকে তুই স্বীকার করে নে। কিন্তু ড্যাডি, আরে বাবা, ওয়ে তোকে আর কিভাবে বোঝাবো? মানে আমি বলছিলাম এই মাকড়টা বুঝেছিস, এই মাকড়টা যেমন শিকারকে আস্তে পিস্তে জড়িয়ে ধরে যৌবনের টোপ ফেলে দেহের লোভে দেখিয়ে কল্যাণ শুধু একটা রত্ন নয় মামনি, একটা অপ্রন্ত রত্নের ভান্ডার। ওর মধ্যে প্রবেশ করতে পারলে সারা জীবন তোর জীবনে কোনো সুখের অভাব হবে না। কি বলে গেল ড্যাডি? আমি ঠিক, হ্যাঁ ঠিক বলেছি, ঠিক বলেছেন। আমি এই মিথ্যে ওষুধটা এই মনে পুষে রাখতে নেই। আমি চাই সত্যিকারের শিকার সাপ। তাই আজ থেকে আমার বান
কল্যাণের কত বড় ছবিটা বানিয়েছে। দেখো বিলেতে পোশাকে আমার কল্যাণকে যে একেবারে সাহেবের মতন দেখাচ্ছে। এই ভগবান ভট্টাচার্যের মধ্যে এমন একটা সোনার পদ্ম ফুল ফুটবে, এটি কেউ কখনো ভাবতে পেরেছিল? তুমি ঠিকই বলেছো গো, তুমি ঠিকই বলেছো। আমার জীবনের সবচেয়ে বড় যে আশাটা আজ তা সার্থক হয়েছে মমতা। আমার সর্বস্বের বিনিময়ে আমি কল্যাণকে ডাক্তার করতে বিয়েতে পাঠিয়েছিলাম। আজ ডাক্তার হয়ে সে আমাদের গায়ে ফিরে আসছে। এ যে আমার কত বড় আনন্দ মমতা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি যে ওই ডাক্তার সাহেবকে গর্বে ধরেছি, এটাও কি আমার মহা সৌভাগ্যের কথা। ও কথা আমি মানছি না। ওই যে কথায় বলে না, ভালো মা বাবা না হলে তাদের সন্তান নাকি ভালো হয় না, এ কথা আমি বিশ্বাস করতে পারলাম না। জানো মমতা, আমি তো সারা গন্ড লেখাপড়া বলতে কিছুই জানি না। তোমার পেটে একটু বুদ্ধি ছিল বলে আজকের কল্যাণ মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসছে। না গো না, আমার একার গুণে এই শান্তিপুর গায়ের ছেলে কল্যাণ এত বড় ডাক্তার হতে পারতো না। তবে আমার তোমার ওই সব শক্তি দিয়ে সব মতো চালিত করেছিলে বলে আজ আমার কল্যাণে এত উন্নতি। হ্যাঁ, এই আনন্দের দিনে এই আমাদের দিনে সেদিনের সব উদ্ভাবনটা আমার যে বেশি মনে পড়ছে। অ্যাক্সিডেন্টে যদি আমার অম্বিকানা এভাবে পঙ্গু হয়ে না যেত, তাহলে আমার অম্বিকানা হয়তো। মমতা, তুমি চুপ করো। আজকের এই আনন্দের দিনে তুমি ওই দিনটার কথা আমাকে নাই বা বলবে। জানো বড় বউ, আমি অম্লার ব্যাপারে একেবারে চিন্তা করিনি। কারণ কি জানো? কারণটা হচ্ছে আমার কল্যাণ ডাক্তার হয়ে ফিরে আসছে। ও কি ওর ভাইকে দেখবে না? ওই দেখবে। বাবা, মা, বাবা, চিঠি এসেছে। চিঠি 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 আমার দাদার চিঠি। চিঠি 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 আমার দাদার চিঠি। বিদেশ থেকে আনলো বয়ে, বিদেশ থেকে আনলো বয়ে খুশির খবর কি। চিঠি 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 আমার দাদার চিঠি। চিঠি 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 আমার দাদার চিঠি। এই চিঠি পড়ে দুঃখ যাবে দূরে, এই চিঠি পড়ে মনটা যাবে ভরে। এই চিঠি পড়ে দুঃখ যাবে দূরে, এই চিঠি পড়ে মনটা যাবে ভরে। মধু মাখা স্মৃতি ভরা যেন শুভেচ্ছা দিয়ে রাখি। চিঠি 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 আমার দাদার চিঠি। বিদেশ থেকে আনলো বয়ে খুশির খবর। চিঠি 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 আমার দাদার চিঠি। হতভাগা ওরা এই চিঠিতে লিখে পাঠিয়েছে। ওরে বোকা, ওর এই চিঠি আসার আগেই আমি পত্রিকায় তোর ছবি দেখে আমি সব বুঝে ফেলেছি।
মা মানে এই চিঠিটা পড়তো। আচ্ছা আমি পড়ছি। পূজনীয় বাবা, পত্রে তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম জানিও, আর মুখ পুরি চন্দ্রা আর স্নেহের অম্লানকে আমার স্নেহাশী জানিও। দেখেছো দেখেছো বড় বউ, দেখেছো বললাম আমাদের বড় ডাক্তার হলেও আমাদের কারো কথা সে ভুলে থাকে। বাবা, তোমাদের ঐকান্তিক ইচ্ছা এবং প্রাণ ঢালা আশীর্বাদে আজ আমি ডাক্তারি পাশ করতে পেরেছি। আমি জানতাম কল্যাণ তুই পাস করবি। তুই যে ভগবান ভট্টাচার্যের একমাত্র ধ্রুব তারা। এই মা এই বাকিটা পড়তো। আগামী 19শে এপ্রিল আমি বাড়ি যাচ্ছি। তোমরা সবাই বাবা আজ তো 19শে এপ্রিল। আজই 19শে এপ্রিল, তার মানে আজই কল্যাণ আমার কাছে। বাবা কি আজ আমার কল্যাণ বাড়ি আসছে? হ্যাঁ বলবো, আজই তো 19শে এপ্রিল। এই চন্দ্রা, ওরে চিঠি পড়ে আর কাজ নেই। ওরে অম্লান, ওরে তোর দাদা বাড়ি আসছে। সবাইকে জানিয়ে দে। ও চন্দ্রা, তোরা চিঠি পড়ে থাকবে। হ্যাঁ যাচ্ছি। এই চন্দ্রা, তুই কল্যাণের ঘরটা একটু ভালো করে সাজিয়ে রাখিস কেমন? হ্যাঁ বড় বউ, আমার কল্যাণ যা খেতে ভালোবাসে তুমি সবগুলো রান্না করে রেডি করে রাখবে। আমার কল্যাণ এলে আমরা সবাই এক জায়গায় বসে। ও হ্যাঁ, ওই সেই সঙ্গে ওই নলের গুলির পায়েসটা কিন্তু দেখতে হবে। আমার ওই পায়েসটা খেতে বড় ভালোবাসে। বাড়িতে যা কিছু নেই গো। নেই, বাড়িতে কিছু নেই। চন্দ্রা, এতদিন পরে আমার ছেলেটা বাড়িতে আসছে, ওর সামনে যেন তোরা এই কথাগুলো বলিস না, তাহলে যে মনে কষ্ট পাবে। বড় বউ, তুমি সব ঠিক করে রেখো। আমি টাকা ওই কাছ থেকে আমি না হয় কিছু টাকা নিয়ে যাই। হ্যাঁ কেমন? আমি তো হলে বাজারটা ছেড়ে। কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে বাবা? আরে সে ভাবনা তোকে ভাবতে হবে না, এখন সে ভাবনাটা আমার উপর ছেড়ে দে। বড় বউ, বলো। তুমি কিচ্ছু ভেবে না। আমি কানার কাছে বাজারটা পাঠিয়ে আমি কল্যাণকে আনতে আমি স্টেশনে চললাম। আমি কখন যে কি করি, এই চিঠিটা যদি 2 ঘন্টা আগে আসতো। এসে গেছি বাবা, এসে গেছি। তার মতো যদি একটা ঝামেলায় যদি না পড়তাম, দাদা। আমি অন্তত আরো 2 ঘন্টা আগেই কল্যাণ, তুমি কেমন আছো বাবা? আছি, ভালো আছি, আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো মা? তা বাবা, এতদিন আমাদের ছেড়ে থাকতে তোর বুঝি কষ্ট হয়েছে, তাই না রে বাবা? কষ্ট কোথায় মা? তোমাদের কথা ভাবতে ভাবতে 5টা বছর যে আমার কিভাবে কেটে গেছে তা আমি কিছুই বুঝতে পারিনি মা। এই, ওভাবে মুখ মুখে দাঁড়িয়ে আছিস কেন?
অম্লান কোথায় মা? দাদা দাদা অম্লান! অম্লান! তুই ভালো আছিস ভাই? হ্যাঁ হ্যাঁ দাদা, খুব ভালো আছি দাদা। জানো দাদা, আমাদের এই গ্রামের এই সবাই বলা বলি করছে তুমি নাকি মস্ত বড় ডাক্তার হয়েছো। খবরের কাগজে তোমার নাকি ছবি বেরিয়েছে দাদা। আরে বেরোবে কি? এই দেখ, ভালো করে দেখ। বাহ, সুন্দর দেখাচ্ছে তো। জানো বাবা, আমার এই দাদা যে এত বড় ডাক্তার, সে কথা আমি বিশ্বাস করতে পারছি না বাবা। আমি বিশ্বাস আমি তো দেখেও তো বিশ্বাস করতে পারছিস না। আসলে দিদি পারছি, কিন্তু কিন্তু একটা কথা ভাবতে আমার বড্ড কষ্ট হয় রে দিদি। আমার মতো পঙ্গু মূর্খ ছেলে ওই বিলেতে ফেরত ডাক্তারকে দাদা বলে ডাকলি আমার দাদার সম্মানটা এই জগতের মানুষের কাছে ছোট হয়ে যাবে না তো? জয় গর্ভপাতি। ওরে বোকা, শিক্ষার মাপকাঠিতে কখনো কখনো সম্পর্কের বিচার হয় না রে ভাই। আমি যত বড় ডাক্তার হই না কেন অম্লা, আর তোর শিক্ষার মান যতই কম হোক না কেন অম্লা, তোর আমার সম্পর্কের বন্ধন যে কোনোদিন ছিন্ন হওয়ার নয় রে। তোর আমার শরীরে বলছে একই রক্ত অম্লা। আর জানিস অম্লান, সে রক্ত নয় আমার বাবা ভগবান ভক্ত। পড়াশুনো তুমি তো ভীষণ ভালো ছিল রে ভাই। যদি অ্যাক্সিডেন্টে তোর পা কাটা না যেত, তুইও হয়তো আমার মতো এমন একটা মস্ত বড় কিছু হতে পারতিস ভাই। রাগে করলো? তোর বাবার যে অবস্থা হয়েছে, তোর বাবা হয়তো অম্লানকে আহ বড় বউ, ওসব কথা তুমি এখন আর বলো না। আমার অম্লান যে শুনলে কষ্ট পাবে। কষ্ট পাবো কেন বাবা? কষ্ট পাবো কেন? লেখাপড়ার ভাগ্যে আমার নাই বা থাকলো, কিন্তু কিন্তু আমি যে একজন বিলেতে ফেরত ডাক্তারের আপন ভাই হতে পেরেছি, পরিচয়টা আমার অনেক। বাবা দাদা দাদা, এবার আমাকে কিন্তু একটা জিনিস কিনে দিতে হবে দাদা। জিনিস তোমার কিনে দিতে হবে অম্লান। আমাকে একটা 3 টাকার সাইকেল কিনে দিতে হবে। সাইকেল? বেশ, আমি প্র্যাকটিসটা শুরু করি, তারপর তোমার সাইকেল কিনে দেবো। আমি আমি না খুব কষ্ট পাই জানো দাদা। আমার আমার এই ক্লাস নিয়ে চলতে আমার বড্ড কষ্ট হয় দাদা। তুমি তুমি আমাকে সেই সাইকেল কিনে দিলে, ওই সাইকেলে চড়ে আমি সারাটা গ্রাম মনের আনন্দে ঘুরে ঘুরে বেড়াবো দাদা। আমার কি দেবে দাদা? ওরে বাবা, ওকেও নাকি আমার দিতে হবে। কিন্তু তোকে কি দেবো বলতো বোন? হ্যাঁ, মনে পড়েছে, আমার মনে পড়েছে। আমি তোকে একটা লাল টুকটুকে ফোন এনে দেবো। যাক, অনেক হয়ে গেছে। বড় বউ, তুমি কল্যাণের খাবার ব্যবস্থা করো, আমি বাজার করতে চললাম। বাবা, তুমি কিন্তু ওই নলেন গুড় আর ওই নারকেল কিন্তু গুলো না কিন্তু। মা, তুমি আজ নলেন গুড়ের পায়েস বানাবা, আমরা সবাই মিলে একসঙ্গে সেই পায়েস খাবো। নলেনে গুড়ের পায়েস?
জানিস দাদা, বল বল বল। মা না একদিন পায়েস বানিয়েছিল, খেতে বসে না বাবার হঠাৎ তোর কথা মনে পড়ে গেল। তখন বাবা কাঁদতে কাঁদতে পায়েসের থালায় উঠে চন্দ্রা, আমার কল্যাণ যে পায়েস খেতে ভালোবাসে, সেই কল্যাণ আজ অনেক দূরে, আর এখানে তুমি পায়েস এনে দিচ্ছ। না, আমার কল্যাণকে রেখে ওই পায়েস আমি খেতে পারবো না। তুমি বরং ওই পায়েসটা ওই পুকুরের জলে ছুঁড়ে ফেলে দাও। জানিস দাদা, আমরা সেদিন কেউ পায়েসে খাইনি, সব পায়েস মা পুকুরের জলে ফেলে দিয়েছিল। পুকুরের জলে ফেলে বাবা, আমি যাই। আমি বেশ বুঝতে পারছি, আমাকে বিলেতে পাঠিয়ে তোমরা তোমরা কত শুনতে পেয়েছো বাবা। তা আমার জানতে বিন্দু মাত্র বাকি নেই বাবা। কেন তোমরা আমাকে বিলেতে পাঠিয়ে দিন রাত চোখে জল ফেলেছো বাবা? আমি কি সেখানে অনাহারে ছিলাম বাবা? আজ আজ আমার জন্য প্রাণকে তোমরা সামান্য পায়েসটুকু খেতে দিতে পারো না। তুই দুঃখ করিস না বাবা, বাবা, আমি আজই পায়েস বানাবো। দেখি দেখি আজকের দিনে এভাবে কি চোখের জল ফেলতে আছে? দেখি মা, তোমার হাতে সেই চুড়ি দুগাছা কোথায়? সেই চুড়ি দুগাছা আমার ঠাকুর মা তোমাকে পরিয়ে দিয়ে তোমাকে বড় করে ঘরে তুলেছিল। বলো মা, বলো সেই চুড়ি দুগাছা কোথায়? তুমি চুপ করে থেকে না মা, বলো। কি হলো, কি হলো মা? চুপ করে আছো কেন? বলো চুড়ি দুগাছা কোথায়? সব কথা থাক কল্যাণ, আগে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম কর। না বাবা না, না, আগে আগে আমাকে জানতে হবে মায়ের হাতের চুড়ি দুগাছা। আমি বলছি দাদা, বল। তোর ডাক্তারি পড়ার খরচ জোগাতে মাঝে শ্বশুরার মালাগুলো বিক্রি করে দিয়েছে। সেই সঙ্গে পুকুর দুটোতে যে বিক্রি করে দিয়েছে দাদা। চন্দ্রা, এই তুই থামবি? না বাবা, দাদার ভবিষ্যৎ করতে গিয়ে আজকে তুমি সর্বশান্ত হয়ে গেছো বাবা। দাদার প্রচন্ড সর্বশান্ত হওয়ার আর কি বাকি আছে বলতে পারছি না। আরো আছে দাদা, আরো আছে। বল বল বল। তোর পড়ার খরচ জোগাতে না পেরে এই ভিটে বাড়িটা পর্যন্ত যে বাবা বন্ধক রেখেছে দাদা। বন্ধক রেখেছে দাদা। চন্দ্রা, চন্দ্রা, কল্যাণ, বাহ, চমৎকার চমৎকার বাবা, চমৎকার। তোমার কর্তব্য রক্ষার কি দর্শন বাবা। আমার একার সৌভাগ্য করে দিতে তুমি তুমি আর পাঁচটা মানুষকে তুমি ভিখারি সাজিয়ে দিলে বাবা। তবু তবু আমাদের ভবিষ্যতের কথা তুমি একটিবারও ভাবলে না বাবা, একটিবারও ভাবলে না। ওই পঙ্গু অম্লানের কথা তুমি তুমি কি করে চন্দ্রার বিয়ে দেবে বাবা? কল্যাণ, কেন কেন তোমরা আমাকে ডাক্তারি পড়াতে ওই বিলেতে পাঠিয়ে আমাদের এই সাত পুরুষের ভিটাটুকু তোমরা বন্ধ করে দিলে? কেন কেন মা, কেন? কাঁদিস না বাবা,
হচ্ছে বাবা। আজ তুই যে আমার একমাত্র ভরসা বাবা। বাবা তাই তো নিঃস্ব হয়েও আমরা যে তোকে মনের মতো মানুষের মতো মানুষ করে তুলে ফেলেছি। তুই কি আমাদের দেখাশোনা করতে পারবি না? পারবি না চন্দার বিয়ে দিতে? পারবি না অম্লানের দায়িত্ব নিতে? আমাকে যে পারতেই হবে বাবা, আমাকে যে পারতেই হবে। ওই পঙ্গম্মানের দায়িত্ব যে আমাকে নিতেই হবে। চন্দ্রারকে বিয়ে যে আমার দিতেই হবে বাবা। আর আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের জন্য করবো আমি একটা ভালোবাসার নতুন স্বর্গ বাবা। সেই স্বর্গে আমার ভগবতীকে বসিয়ে আমি বলবো, জননী জন্মভূমি ভূমিষ্ঠ স্বর্গ তবে গরিয়সী মা। আর সেই ভগবতীর পাশে আমার ভগবান, আমার ঈশ্বর প্রাণের দ্বার করে আমৃত্যু নিবেদন সাধনা করো বাবা। আর আমি বলবো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাগতম, পিতার প্রতিমা শান্ত সর্বদা। তোমার পিতা মাতার প্রতি অশেষ শ্রদ্ধা ভক্তি দেখে আমি একবারে মুগ্ধ হয়েছি। লাহিড়ী মশাই, আপনি ভালো আছেন? আরে তোমার ছেলে বিলেত থেকে ডাক্তারি পাস করে এসেছে এটা জানতে পেরে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না, তাই নিজেই চলে এলাম। লাহিড়ী মশাই, আপনি আসুন, আমি আপনার জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। আজ নয় ওঠান, আজ নয়, আর যেদিন আসবো সেদিন একেবারে পেট পুড়ে খেয়ে যাবো। এরাকে তো ঠিক আমি চিনতে পারলাম না বাবা। চিনবে কি করে বাবাজি? এখানে থাকি না, আমি কলকাতায় থাকি। সবে এই 2-1 বছর দেশে এসেছি, তাই সমাজ সেবায় একটু মন দিয়েছি। লাহিড়ী মশাই, আপনি তো এই গ্রামের নেতা। এই গ্রামে আপনি একটা হাসপাতাল করে দিন না, আর সেখানে আমার কল্যাণ ডাক্তারি করবেন। গ্রামের মানুষের তো অনেক উপকার হবে। আরে এই জন্যই তো আমার এখানে ছুটি আসা। কল্যাণ বাবাজিকে আমার বাড়িতে নিয়েছি, এই ব্যাপারে আমি বিশদভাবে একটু আলোচনা করবো। মানে হাসপাতালে কোথায় করলে মানুষের পক্ষে ভালো হয়, এমার্জেন্সি রুম, ওটি রুম, ইত্যাদি ইত্যাদি। ডাক্তার বাবু, হ্যাঁ, এই তোমার জন্য বাবাজি গর্বে আমার মাথাটা একেবারে উঁচু হয়ে গেছে। তুমি শুধু গ্রামের গর্ব নও, আমি এই ভারতবর্ষের গর্ব। তোমার জন্য এই শান্তিপুরের গ্রামে তোমার নামটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যুগে যুগে। সবে সবে আপনাদের আশীর্বাদ বাবা। তাহলে তুমি আমাকে কথা দাও বাবাজি, শুধুমাত্র এই আলোচনার জন্য নয়, তুমি আমার নিমন্ত্রণ স্বীকার করি আমার বাড়ি যাবে। কথা দাও বাবাজি, তুমি আমাকে কথা দাও, আমি কিন্তু তোমার জন্য আশা পৌঁছে থাকবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার আমন্ত্রণ রক্ষা করতে কল্যাণ আমি আপনার বাড়িতে যাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ ভগবান ভরসাদ, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। এসো বাবাজি, আমি কিন্তু তোমার জন্য পৌঁছে থাকবো। আয় বাবা, খেয়ে একটু বিশ্রাম নিয়ে আয়। আয় চলে আয়। যাও বাবা যাও,
তুমি যেমন আমার জন্য বাজার থেকে সওদা করতে যাচ্ছ বাবা, আমাকেও তো সওদা করতে যেতে হবে বাবা। তোমাদের জন্য যে সংসারটা আমার নতুন করে গড়ে তুলতে হবে বাবা, আমাকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। তখন আমি তোমাদের তোমার ঘরে আর ঢুকবো না, আর তোমাদের ওই দামি দামি খাবারের দিকে আমি আর নজরে দেবো না। এই রাস্কেল! আমার স্পটটাও ওই কিনা আমার খাবার ঘরে ঢুকে আমার ডাইনিং টেবিলে খাবার দিকে নজর দে। আজ আমি তোকে Shut up! এই পৃথিবীর কেউ আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচতে দেবে না। বাঁচাতে না পারলেও এই অশোক ঠিকই বাঁচাবে। দেখি, অশোক, এই সময় কেন এখানে এসেছিস? তোকে অধপতনের হাত থেকে রেহাই করার জন্য আমি এসেছি। দাদা, ঠিকই বললি অশোক। আমি ঠিকই বলেছি। তুই জানিস দুর্যোধনের একার পাপে পুরো বংশ ধ্বংস হয়ে গেছিল। আমেরিকার থেকে 100 ভাইয়ের একটা ভাইও তারা রেহাই পায়নি। তাই আমার বড় ভয় হয় দাদা, তোর ওই সীমাহীন পাপের অংশ নিয়ে শেষ পর্যন্ত আমাকেও যেন না মরতে হয়। ওঠো ওঠো গৌতমদা, ওঠো। নিতান্তই অবুঝের মতো আমার দাদা তোমার প্রতি যে অন্যায় অবিচার করেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার মতো একটা নিকৃষ্ট জীবের ক্ষমাই পেয়ে আসে চাই রে অশোক। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তার কাছে যাও, যিনি দিবানিশি বসে বসে ওই প্রচণ্ডর হিসাব বসে চলছে। মহাকালের পাতায় পাতায় লিখে চলেছে ওই সমস্ত পিশাচ প্রচণ্ডদের অত্যাচারের কাহিনী। আর তুই এমন নিষ্ঠুর হোস না। এইসব অসহায় মানুষের অভিশাপ কখনো বিফলে যায় না রে দাদা। তাই বলছিলাম আসতে বলেছে, আমার বিবেক এখানে আসতে বলেছে। আর আমার শাস্ত্র বলেছে, আজ তোমার জীবনে বেঁধে রাখা ছোট। আর কখনো যদি আমার কাছে বাধা দিতে আসিস, আমি ভুলে যেতে বাধ্য হব। তুই আমার ভাই। ভুলে গেলেও আমি কিন্তু ভুলতে পারবো না রে দাদা। আমি কিন্তু সহোদর ভাই। তাই তাই তোর সুখে আমার মনটা যেমন আনন্দে ভরে ওঠে, ঠিক তোর দুঃখেও যেমন কাঁদতে ইচ্ছে করে। তাই তাই আমি শেষবারের মতো তোকে অনুরোধ করছি দাদা, তোর পাপের বোঝা বাড়িয়ে আর সর্বনাশটাকে তুই ডেকে আনিস না। সর্বনাশ, সর্বনাশ। তুই যদি একে সর্বনাশ মনে করিস, তাহলে তুই ভালো করে মনে রাখ। ওই সর্বনাশই আমার নেশা, আর এই নেশা থেকে আমাকে কেউ কখনো ফেরাতে পারবে না। তোরা কি শুনে কখনো ধর্মের কাহিনী? কে বললি আজকাল? তো মন্দ কিছু বলেনি দাদা। নিয়তি যাকে সর্বনাশের পথে কেড়ে নিয়ে যায় তাকে কেউ বাঁচাতে পারে না। তাই তাই আমি ঈশ্বরকে দিন রাত আমি ডেকে ডেকে বলি, ও ঈশ্বর, সর্বহারার অভিশাপ থেকে আমার দাদাকে তুমি
আমার দাদাকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। এবার বল রাস্কেল, কেন তুই আমার ডাইনিং রুমে ঢুকেছিলি? কেন আমার খাবার টেবিল থেকে মাখন টোস্ট চুরি করে খেয়েছিস? বল বল রাস্কেল, বল। তিনি রাতে পুরান খেয়েছে, আমার মুখটা তেতো হয়ে গেছে। তাই তোমার ঘরে ওই টেবিলে দামি দামি খাবার সাজানো দেখে আমার একটা ক্ষুধায় মোচড় দিয়ে উঠল। তাই একটা মাখন টোস্ট নিয়ে Shut up! ভাই তোমার, আর তুমি আমাকে এমন করে দিও না। আঘাতে আঘাতে সারা শরীরটাতে আমার দাউ দাউ করে চলছে। দেখো, দেখো পিঠে কেমন চাবুকের দাগে বসে গেছে। দাঁত কেন? এই চাবুক দিয়ে আমি তোর পিঠের চামড়া তোমরা সবাই আমাকে কেন এমন করে মারবে? অ্যাক্সিডেন্টে আমার সারা শরীর বিশ্রীভাবে পড়ে যাওয়ার পর থেকে তোমরা সবাই আমাকে ঘৃণা করো। অথচ যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন তোমরা আমাকে কত না ভালোবাসতে। তুমি তুমি বন্ধুর মতো সারাক্ষণ আমার পাশে পাশে থাকতে। আর তোমার মনে রিয়া কখনো কোনো কপি হাউজে বা পার্কে নিয়ে বলতো, My sweet darling, I love you. রিয়া আর আজ তোমার ওই বাবরে পড়া মুখখানা দেখে আমি বলছি I hate you, I hate you. কিরে কিরে কিরে, এখনো কি রিয়ার সাথে প্রেম করার ইচ্ছা আছে নাকি? রিয়ার হাত ধরে পার্কে বসে আগের মতো ভালোবাসার গল্প করার কোনো সাথে দেখাচ্ছে নাকি? জানি না, তবে এটুকুই বুঝি 2 মাসে না একলা কথা বলি আমার সাথে। রাতের যমুনা সেও তো বোঝে আমার বেদনা। বুঝলে না রে এই আমাকে আমার রিয়া। বুঝলে না রে ও রিয়া রে, ও রিয়া রে, বুঝলে না রে। 2 মাসে না একলা রাতে কথা বলি আমার সাথে। রাতের যমুনা সেও তো বোঝে আমার বেদনা। বুঝলে না রে এই আমার রিয়া। ও রিয়া রে, বুঝলে না রে, ও রিয়া রে, বুঝলে না রে, ও রিয়া রে, বুঝলে না রে। তাই নাকি? যে গৌতমের হাতে হাতে রেখে একদিন বলতে ও ঘর বাঁধার স্বপ্ন দেখতে, ভাগ্যদোষে সেই গৌতমের বাইরের রূপটা পুড়ে ছাড়
কেন তোমার দাদার বাবার অত্যাচারের প্রতিবাদ করে বলতে পারো না গৌতম আমার গৌতমকে আমি ভালোবাসি? ভালোবাসি? শোনি রে, আমি এখন তোর চেয়ে আমার ওই পোষা কুত্তাটাকে আমি অনেক প্রিয়া আমার যদি কখনো তুই আমাকে ওই ভালোবাসার কথা শোনাতে আসিস না, তখন একটি বাঘ ধরে তোর ওই বাকি মুখের অংশটাও আমি পুড়িয়ে দেবো। বাহ কি অদ্ভুত চরিত্র তোমার। গৌতম, একদিন তোমাদের বাবা ওই কিংসুক লাহিড়ী আমার বাবার হাত ধরে বলেছিল, তোমার আমার একমাত্র মেয়ের জন্য তোমার গৌতমকে আমি ভিক্ষা চাইছি, তাই নাকি? আমার বাবা সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন, আর সেই সুযোগে প্রিয়া আমার সঙ্গে মিথ্যা প্রেমের খেলা খেলায় তারপর কি হলো শুনি? তারপর কোথা থেকে কি হয়ে গেল, হঠাৎ একদিন বাবা নিখোঁজ হলেন। কিছুদিন পর খবরের কাগজে বাবার মৃত্যুর সংবাদটা পৌঁছল, আর আকস্মিক এক দুর্ঘটনায় আমি অঙ্গকুচ্ছিন্ন হয়ে গেলাম। আজ আমি বেশ বুঝতে পারছি চক্রান্ত। তোমার বাবা ওই কিংসুক লাহিড়ী চক্রান্ত করে আমার বাবার বিশাল সম্পত্তি আত্মসাৎ